গ্রামে দেখা দেয় এক ভয়ঙ্কর মাথাকাটা ভূতের আতঙ্ক। যে ভূত মডার্ন মেয়েদের একে একে তার রাজ্যে নিয়ে চলে যেত। এই ভূতকে আটকাতে মানুষ, ভূত এবং নেকড়ে এক হয়ে যায়। দুষ্টু মিষ্টি মজার কাহিনী নিয়ে আজকের এই গল্পটি। নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন পেতে দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরু করা যাক আজকের গল্প। মুভির শুরুতেই গ্রামের সামনে স্ত্রী ভাস্কর্য দেখানো হয়, যার পাশে লেখা ছিল স্ত্রী আমাদের রক্ষা করো। আর ভূত স্ত্রী এই লেখা পড়ে চলে যায়। তবে দেখা যায় রাতের বেলায় একটি মেয়ের ওপর মাথা কাটা একটি ভূত আক্রমণ করে এবং একটি পোর্টালের মাধ্যমে তার রাজ্যে তাকে নিয়ে চলে যায়। পরের দিন দেখা যায় রুদ্র নামের এক ব্যক্তির কাছে চিঠি এসেছে। যদিও সে ভেবেছিল তার নামে কোনো প্রেমপত্র এসেছে, তবে চিঠি খুলে সে অন্য কিছু দেখতে পায়। এরপর বিকিকে শ্রদ্ধা ডাক দেয়। বিকি প্রথমে ভাবে এটা তার কল্পনা, পরে আবার যখন শ্রদ্ধা তাকে ডাকে এবার বিকি সত্যি মনে করে নেয় এবং তার কাছে আসে, কথা বলতে থাকে। এক পর্যায়ে রুদ্র এক চড় মেরে তার কল্পনা ভেঙে দেয় আর বলে, চড় যদি না দিতাম তাহলে হয়তো তুই আমাকে কিস করে বসতি। যাই হোক, এই চিঠিটা এসেছে আমার কাছে। চিঠির মধ্যে চান্দ্রী পুরাণের বিবরণ লেখা আছে। তবে এই সত্য তো তারা আগে থেকেই জানতো, কিন্তু এবার এরই সাথে আরো একটি কাগজে লেখা ছিল সে আসছে। তারা দুজনে চিন্তায় পড়ে যায় কে আসছে। এরপর দেখা যায় বিকির বাবা বিকিকে বিয়ের জন্য প্রেসার দিচ্ছে। তবে বিকি বিয়ে করতে রাজি হচ্ছে না। আসলে সে মূলত এখনো শ্রদ্ধার অপেক্ষায় আছে। বিকির গ্রাম থেকে স্ত্রী ভূতকে তাড়াতে শ্রদ্ধা নামের একটি মেয়ে সাহায্য করেছিল। সেখান থেকে শ্রদ্ধা নামের এই মেয়েটির সঙ্গে পরিচয় হয়। তবে স্ত্রী ভূতের কাছ থেকে যখন গ্রামবাসী মুক্তি হয়ে যায়, এরপর থেকে আর শ্রদ্ধার সাথে বিকির দেখা হয়নি। তাই আজও অপেক্ষায় রয়েছে বিকির শ্রদ্ধার পথে। বিকির বন্ধু বিট্টু একটি মেয়েকে পছন্দ করত। মেয়েটির নাম ছিল পিঙ্কি। পিঙ্কির আবার ঘুমের সমস্যা ছিল, যার জন্য ঘুমের আগে সে প্রায় সময় বিট্টুর গলায় গান শুনতে শুনতে ঘুমিয়ে যেত। আজকেও বিট্টু গান শুনিয়ে ঘুম পাড়িয়ে নিচে নেমে বিকির সাথে কথা বলছিল। তখন দেখা যায় পিঙ্কির ঘরে সেই মাথা কাটা ভূত ঢুকে পড়েছে। পিঙ্কির মনে হচ্ছিল ঘরের মধ্যে কেউ একজন আছে। ঘরের মধ্যে সিটির আওয়াজ হয়, যার জন্য পিঙ্কি আতঙ্কিত হয়ে যায়। এরপর হঠাৎ করে মাথা কাটা ভূতকে দেখতে পায়। পিঙ্কি চিৎকার করে দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা নক করে দেয়। আর সেই ভূত তো দরজায় জোরে জোরে আওয়াজ করতে থাকে। পিঙ্কির চিৎকারের আওয়াজ বাইরে থেকে বিট্টু আর বিকি শুনতে পেয়ে দৌড়ে ঘরের ভিতরে আসে। তখন দেখা যায় পুরো ঘর এলোমেলো এবং দেওয়াল ভাঙা। পুরো এলাকায় লোক পিঙ্কিকে খুঁজতে থাকে। রাস্তায় রুদ্র বড় পায়ের ছাপ দেখতে পায়, যার জন্য বলতে থাকে এটা হয়তো কোনো দানবের পায়ের ছাপ, কোনো দানবই হয়তো পিঙ্কিকে নিয়ে গিয়েছে। তখন পাশ থেকে একটি লোক বলে ওঠে মাথা কাটা একটি ভূত নিয়ে গিয়েছে। কেউ তার কথা বিশ্বাস করতে না চাইলেও লোকটি তখন পিঙ্কির পায়ের একটি মোজা দেখায়, যেটা দেখে সকলে বুঝতে পারে এই লোকটার কথা সত্যি। গ্রামের সবাই এই বিষয়ে নিয়ে নানা কথা বলছিল। তখনই বিকি খেয়াল করে অন্য একটি রাস্তায় কেউ দাঁড়িয়ে আছে। বিকি তার পিছু করতে করতে পুরনো ভাঙা বাড়িতে ঢুকে পড়ে। এক পর্যায়ে বিকি ভয়ে ভাবতে থাকে সেই ভূত স্ত্রী আবারও জাগ্রত হয়েছে, এবার সে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। তাই তার কাছে ক্ষমা চাইতে থাকে। তবে তখন দেখতে পায় সেখানে শ্রদ্ধা এসেছে। বিকি এবারও শ্রদ্ধাকে কল্পনা ভাবে। একে একে তার পরিচিতদের নাম বলতে থাকে, হয়তো তারাই এসেছে, কিন্তু কল্পনা এসে শ্রদ্ধাকে দেখতে পাচ্ছে। শেষমেশ বিকি বলে ওঠে, নাও আমাকে চড় লাগাও, না হলে হয়তো তোমার আসল চেহারা দেখতে পাও না। ব্যাস আর কি, প্রেমিকার হাতে একটা কষার চড় খায় বিকি। তবে এত জোরে চড় খেয়েও বিকির মনে ব্যথা লাগে না, কারণ এটা তো তার প্রেমিকা ছিল। কত বছর পর না জানি দেখা তাদের। বিকি তো খুশিতেই শেষ। বিকি তার মনের কথা বলতে থাকে শ্রদ্ধাকে। শ্রদ্ধা তাকে থামিয়ে দিয়ে বলে, এসব কথা আমরা পরে আলোচনা করব, এখন জরুরি কথা বলতে এসেছি। এই কয়েকদিন গ্রামের যত মেয়ে গায়েব হয়েছে তাদেরকে কে নিয়ে যাচ্ছে তা আমি জানি। বিকি বলে, কে নিয়ে যাচ্ছে? শ্রদ্ধা বলে, সেই ব্যক্তি যিনি স্ত্রীকে মেরে ফেলার পর স্ত্রী ভূত হয়ে গেছিল। এই জন্য গ্রামকে যখন স্ত্রী ভূত ছেড়ে দেয় তখন সেই ব্যক্তি আবার চলে আসে। এরপর আমরা দেখি বিকি রুদ্র সাহেবের কাছে এসে চিঠির ব্যাপারে জিজ্ঞেস করছে, কারণ এই চিঠির মাধ্যমেই মাথা কাটা ভূতের উদ্ঘাটন করা যাবে। এই চিঠির মাধ্যমেই জানা যায় স্ত্রীকে হত্যা করেছিল চন্দ্রবান, যার শরীর ছিল দানবের মতো। সে খুব অহংকারী ব্যক্তি ছিল। আরামায়াসে জীবন চলতো তার। সে প্রচুর পরিমাণে মদ খেত। তার চিন্তা ভাবনায় মেয়েদের কাজ ছিল ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, বাসন মাজা, এইসব। আর রাতে ভোগ্য জিনিস ছিল মেয়েরা। এই চন্দ্রবাণী এক কাপড়কে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। তখন মৃত্যুর পর স্ত্রী ভূত হয়ে এসে চন্দ্রবানের গলা কেটে ফেলে এবং তার সহকর্মীদেরও গলা কেটে মাটির তলে পুঁতে রাখে। অর্থাৎ স্ত্রী যখন এই গ্রামকে ছেড়ে দিল, এরপরই সেই গলা কাটার ভূতের আবির্ভাব হয়। বিট্টু বলে, এই সবের ব্যাপারে তোমাকে কে বলেছে? বিকির তো লজ্জায় মুখ লাল হয়ে যায় আর সে বলে, ও চলে এসেছে এবং ওই আমাকে বলেছে। বিট্টু বলে, সবই যখন বলেছে তাহলে আমাদের পিঙ্কিকে কোথায় রেখেছে সেটা জিজ্ঞাসা করনি? বিকি উত্তর দেয়, ইস, এ কথা জিজ্ঞেস করতে আমার মনে নেই, তবে এর পরের বার যখন দেখা হবে
হবে অবশ্যই জিজ্ঞেস করব। এই বলে বিকি কল্পনায় শ্রদ্ধাকে দেখতে থাকে। তবে এক পর্যায়ে দেখা যায় কল্পনায় শ্রদ্ধা ভূত হয়ে ভিকির আঙ্গুল কামড়ে দিয়ে বসে। বিকি ভয়ে চিৎকার করতে থাকে। বিট্টু আর রুদ্র সাহেব কাছে এসে কাউকে দেখতে না পেয়ে বুঝতে পারে সে আবারও কল্পনা করছিল। বিট্টু বলে ওঠে, এমনটাই যদি হতে থাকে আর কিছুদিন পর তোকে পাগলাখানায় দেখতে পারবো। বিকি তো রেগে বলে ওঠে, এগুলো কল্পনা নাই, এটা বাস্তব, সত্যি আছে। এরপর তারা আলোচনায় এটা সিদ্ধান্ত নেয় এই মাথা কাটা ভূতটি শেষ করতে পারবে সে একমাত্র স্ত্রী ভূত। এখন স্ত্রী তো চলে গিয়েছে, তাকে কিভাবে আনা যায়? বিকি জানায় একজনের মাধ্যমে আমরা স্ত্রীকে ডাকতে পারবো। বিকি আর বিটু মিলে তাদের বন্ধু জয়নাথের বাড়িতে যায় আর বলে, কত ফোন করছি তোকে, তুই কল রিসিভ করিস না কেন? তুই একমাত্র পারবি তাকে ফিরিয়ে আনতে, তোর মধ্যে এখনো তার কিছুটা শক্তি রয়ে গেছে। জয়নাথ বলে, কাকে আর কার শক্তির কথা বলছিস? এর মধ্যে ঘর থেকে আওয়াজ হয়, হয়তো কোনো মেয়ে লুকিয়ে রয়েছে ঘরের মধ্যে। সোজা সাপটা জয়নাথ শহরে পড়তে এসে এতটা চালাক হয়ে গিয়েছে এই বলে হাসাহাসি করতে থাকে তার বন্ধুরা। এক পর্যায়ে বলে, চল আমরা গিয়ে ভাবিকে দেখে আসি। রুমের মধ্যে গিয়ে দেখে সেখানে একটি ভয়ঙ্কর নেকড়ে। বিট্টু আর বিকি তো তাদের ভাবিকে দেখে ভয়ে শেষ। নেকড়ে সেখান থেকে চলে যায়। জয়নাথ বলে, দেখলি তো তোদের জন্য ও চলে গেল। বিকি বলে, এত সহজ সরল ছিলি তুই, কবে থেকে এত পরিবর্তন আসলো তোর? জয়নাথ বলে, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে গিয়েছে। বিট্টু তখন বলে, তোকে স্ত্রীকে খুঁজে আনতে হবে। জয়নাথ তো ভয় পেয়ে যায়, বলে ওঠে, আরে তোরা পাগল হয়ে গেছিস, এটা কিছুতেই সম্ভব না। পরিস্থিতি বিপরীত দেখে বিকি বুদ্ধি করে জয়নাথকে বোঝায় স্ত্রীকে খোঁজার নাটক করতে হবে। এই নাটক রুদ্র সাহেবের আন্ডারে হবে। নাটক করার কথা শুনে জয়নাথ রাজি হয়ে যায়। এরপর বিকি বিট্টুর সাথে গ্রামে চলে আসে জয়নাথ। জয়নাথকে দেখে তার মা তো ভীষণ খুশি হয়ে যায়। তবে পরক্ষণে মনে পড়ে ছেলে হঠাৎ করে কেন গ্রামে আসলো। জয়নাথ জানায় বিকি বিট্টু তাকে নিয়ে এসেছে। এই কথা শুনে জয়নাথের মা তাদের তাড়া করতে থাকে। সারাদিন তিন বন্ধু মিলে অনেক মজামস্তি করে। রাতের বেলায় রুদ্র সাহেবের বাড়িতে চলে আসে। জয়নাথ রুদ্র সাহেবকে জিজ্ঞাসা করে, নাটকের বিষয় ভূমিকা কখন কিভাবে করব? রুদ্র সাহেব তো অবাক হয়ে যায়। বিট্টু তখন বলে, জয়নাথ তোকে এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে এনেছি। আমাদের গ্রাম থেকে স্ত্রী তো চলে গিয়েছে, তবে এবার একটি মাথা কাটা ভূত বিট্টুর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে চলে গিয়েছে। জয়নাথ বলে, অসম্ভব, একথা আমি বিশ্বাস করি না। ভয়ঙ্কর মাথা কাটা ভূত থাকতেই পারে, তবে বিট্টুর গার্লফ্রেন্ড আছে একথা বিশ্বাস করা যায় না, কোনোভাবেই সম্ভব না। রুদ্র সাহেব বলে, এই দুনিয়ায় অনেক অসম্ভবই সম্ভব হয়ে যায়। যেহেতু বিট্টুর গার্লফ্রেন্ডকে ভয়ানক মাথা কাটা তুলে নিয়ে গিয়েছে, তাকে ফিরিয়ে পাওয়ার জন্য আবারও স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। তার জন্যই তোকে সাহায্য করতে হবে আমাদের। অনেক কষ্টে জয়নাথকে তারা রাজি করায় আর সেই পুরানো ভাঙা বাড়িতে চলে যায়। সকলে মিলে স্ত্রীকে খুঁজতে থাকে। এক পর্যায়ে স্ত্রী মূর্তির সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই পেছন থেকে জয়নাথকে কেউ একজন টেনে নিয়ে যায়। পরক্ষণে জয়নাথকে তারা দেখতে পায় দেওয়ালে ঝুলন্ত অবস্থায়। সবাই তারা চিৎকার করে তাকে নামানোর চেষ্টা করে। এর মধ্যে জয়নাথ ওপর থেকে ঠাস করে পড়ে যায়। শ্বাস প্রশ্বাস আটকানো দেখে রুদ্র সাহেব বডি চেক করে বলে, জয়নাথ আর নেই। বাকি দুই বন্ধু তো কান্নায় ভেঙে পড়ে। তবে দেখা যায় হুট করে জয়নাথ উঠে বসেছে এবং চিৎকার করে দৌড়ে পালাতে শুরু করে। মাঝখানে বিকি জড়িয়ে ধরে, বলে, তুই বেঁচে আছিস? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। জয়নাথ বলে, এইসব কথা বলার এখন সময় না, ও আসছে। এলাকায় সবাই মিলে আলোচনা সভা বসায়। মহিলারা বলে ওঠে, স্ত্রী ভূতকে আটকানোর জন্য আমরা দেওয়ালে লিখতাম, ও স্ত্রী কাল এসো। তাহলে এই পুরুষ ভূতকে আটকাতে কি আমরা লিখবো, ও পুরুষ কালকে এসো? রুদ্র সাহেব বলে, আরে বোন, আমাদের স্ত্রী ভূত তো পড়ালেখা জানতো, সে পড়তে পারতো, কিন্তু এই মাথা কাটা ভূত অশিক্ষিত, সে তো ঘরের ভেতরে ঢুকে সবাইকে নিয়ে যায়। তবে হ্যাঁ, এখন পর্যন্ত সে সকল মেয়েদের নিয়ে গেছে। এদের মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে এই সকল মেয়েরা সবকিছুতেই সজ্জার, অর্থাৎ মডার্ন মেয়েদেরই টার্গেট করছে। এরপর থেকেই গ্রামের সকল মেয়েরা এই বিষয়ে অ্যালার্ট হয়ে যায়। গ্রামের সকল মেয়েরা ভিকিকে রিকোয়েস্ট করে, যেহেতু স্ত্রী ভূতকে বিকি তাড়িয়ে দিয়েছিল, এবারও যেন বিকি কোনো একটা ব্যবস্থা করে। বিকি তাদের কথার জালে ফেসে গিয়ে বাধ্য হয়ে রাজি হয়ে যায়। শ্রদ্ধাও তাকে মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে বলে। তখন বিকি ভয়ে ভয়ে বলে, আরে আমি ওর সাথে লড়বো কিভাবে? তুমি নিজেই তো তোমার ম্যাজিক্যাল ব্রেনের পাওয়ার দিয়েও ওর সাথে লড়াই করতে পারোনি। শ্রদ্ধা তখন বিকিকে একটা অস্ত্র দিয়ে বলে, বুকে সাহস নিয়ে এই অস্ত্র দিয়ে তুমি ভূতের মাথায় আঘাত করবে। তুমি যখন স্ত্রীকে আটকাতে পেরেছো, তখন মাথা কাটা ভূতকেও তুমি শেষ করতে পারবে। এরপর তারা প্ল্যান করে কিভাবে মাথা কাটা ভূতকে তাদের ফাঁদে ফেলবে। যেহেতু প্রথমবার এই গ্রামে একটি অনুষ্ঠানের দিন মাথা কাটা ভূতের অস্তিত্ব পাওয়া যায়, সেহেতু রুদ্র সাহেব বলেন তার একজন পরিচিতি নর্তকী আছে, যার মাধ্যমে একটি নাচের ফাংশন অনুষ্ঠিত হবে। হয়তো সেখানে মাথা কাটা ভূত চলে আসতে পারে। বিকি বলে ওঠে, তবে এই পরিবেশে আমাদের জন্য কে আসবে? রুদ্র সাহেব বলে, তোমাদের জন্য না, আমার জন্য। এরপর তারা সবাই সেই নর্তকীর কাছে চলে যায়, যার নাম ছিল সোহা। তবে সোহাকে দেখে তো তিন বন্ধুর হুশই উড়ে যায়। রুদ্র সাহেব সোহাকে বলে, তোমাকে খুব প্রয়োজন আমার। সোহা বলে, জীবন
যদি চাও তাও দিতে রাজি আছি। রুদ্র সাহেব বলে, আমাদের গ্রামের এক ফাংশনে তোমাকে নাচতে হবে। সোহা বলে, সত্যি সত্যি জীবন চেয়ে বসলে আসলে গ্রামের খবর তো চারিদিকে ছড়িয়ে পড়েছে। সেই মাথা কাটা ভূত স্মার্ট মেয়েদের কি টার্গেট করছে। রুদ্র সাহেব বলে, আমি যতদিন বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি। সোহা রুদ্র সাহেবের কথায় রাজি হয়ে যায় আর এলাকায় নাচের অনুষ্ঠান শুরু হয়। তবে সেই অনুষ্ঠানে শ্রদ্ধা ছিল না, কোনো একটা কাজে ছিল সে। সকলে মিলে তো মজামস্তি করতে থাকে। রুদ্র সাহেব জয়নাকে বলে, চেষ্টা করে দেখো তো মাথা কাটা ভূত আসছে কিনা। জয়না চোখ বন্ধ করেই দেখতে পায় মাথা কাটা ভূত চলে এসেছে, আশপাশে কোথাও আছে। এর মধ্যে কারেন্ট চলে যায়, সবাই আতঙ্কে পড়ে যায়। ভিকি সকল পুরুষ লোকে বলে সোহাকে চারিদিকে ঘিরে ফেলতে, আর ভিকি সামনের দিকে এগোতে থাকে। ছাদের উপর থেকে রুদ্র সাহেব আর জয়নাথ সবকিছু চুপচাপ দেখছিল। ভিকি সামনে এগিয়ে এপাশ ওপাশ কাটা মাথা না দেখতে পেয়ে দানবের শরীরকে জিজ্ঞাসা করে, আরে তোমার মাথা কোথায় গিয়েছে? মানে মাথা ছাড়া তুমি কিভাবে দেখছো? চলে যাও, তা না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলবো। এই বলে ভিকি মারতেই যাবে, তখনই দানবের মাথা সামনে আসে আর এক ঝটকায় ভিকি নিচে পড়ে যায়। দেখা যায় সেখানে থাকা সকল ব্যক্তিকে দানবটি নিজের বুক বশ করে নিয়েছে, যার জন্য সকল পুরুষ একে একে সরে যায় এবং সোহাকে দানবটি সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে যায়। রুদ্র সাহেব দূর থেকে সবকিছু দেখে, কিছুই না করতে পেরে সে বেহুশ হয়ে যায়। ভিকির কাছে এরপর জয়নাথ চলে আসলে ভিকি তাকে জানায়, মাথা কাটা আমার সামনে আসে আর আমার চোখ যেন কেমন ঝাপসা হয়ে যায়। পরের দিন সকালবেলায় পুরো গ্রামের পুরুষরা এক হয়ে হেঁটে চলছে। জয়নাথ ও ভিকি বিট্টুকে ডেকে বলে, তোমার চোখে কি হয়েছে? বিট্টু বলে, আমার চোখ খুলে গিয়েছে। জয়নাথ জানায়, তোমার চোখ বদলে গিয়েছে। বিট্টু বলে, তাহলে তোমরাও বদলে যাও আমার মতো, না হলে তোমাদেরও 12টা বেজে যাবে। রাত্রিবেলা দেখা যায় শ্রদ্ধা ভিকির কাছে চলে এসেছে। ভিকি দেখি জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো? আমি কত টেনশনে আছি, তুমি কালকে আসোনি কেন? শ্রদ্ধা জানায়, আমি মূলত মাথা কাটার এরিয়াতে ঢুকতে চেয়েছিলাম, ভেবেছিলাম মাথা কাটা ভূত যখন বাইরে থাকবে তখন আমি তার আন্ডারে থাকা সকল মেয়েদের মুক্তি দিয়ে দেবো, কিন্তু সেই এরিয়ায় ঢোকা আমার পক্ষে সম্ভব হয়নি। আমার কথা তুমি বিশ্বাস করো? ভিকি বলে, কিভাবে বিশ্বাস করি? আমি তোমার ব্যাপারে কিছুই জানি না, অথচ তুমি আমার ব্যাপারে সবকিছুই জানো, আমার পছন্দ কি অপছন্দ কি, আমি তোমাকে নিয়ে কতটা টেনশন করি ইত্যাদি। শ্রদ্ধা জানাই, আমার পরিচয় দেওয়ার মতো সময় এখন নাই, আর দিলেও তুমি যেটা মেনে নিতে পারবে না। কিছু সম্পর্ক থাকে অন্যরকম, আতার সঙ্গে আতা টান, মনে করো আমার সম্পর্ক ঠিক তেমন। এর মধ্যে রুদ্র সাহেবকে নিয়ে জয়নাথ চলে আসে। যেহেতু চিঠির মাধ্যমে এই সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছে, সেহেতু চিঠি কোন ঠিকানা থেকে এসেছে তারা সকলে মিলে সেখানে যায়। এখানে নতুন ক্যারেক্টার অক্ষয় কুমারকে দেখানো হয়। রুদ্র সাহেব বলে, এই একমাত্র চন্দ্রবানের বংশের ওয়ারিশ যে কিনা এখনো বেঁচে আছে এই মেন্টাল হসপিটালে। যাই হোক, কথার এক পর্যায়ে বোঝা যায় মাথা কাটা ভূতকে অন্য কোথাও প্রতিহত করা যাবে না, তাকে শেষ করতে হলে তার রাজ্যে গিয়ে এই কাজ সম্পূর্ণ করতে হবে। তবে তার রাজ্যে জানোয়ার, ভূত, পুরুষ কিংবা মহিলা ঢুকতে পারবে না, আধা কোনো বস্তু হলে তারা যেতে পারবে। তখনই শ্রদ্ধা বুদ্ধি করে বলে, আমি আর ভিকি অবশ্যই যেতে পারবো। এখানে ভিকিকে নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় যাতে সে ভালোভাবে মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে পারে। অন্যদিকে দেখা যায় গ্রামের সকল পুরুষেরা নারীদের তালা বন্ধ করে তারা কোথাও একত্রিত হয়ে যাচ্ছে। রাত হয়ে গেলে সকলে মিলে মাথা কাটা ভূতের রাজ্যের সামনে আসে। তখন বিটু তাকে আটকালে তাকে বেঁধে রাখে। শ্রদ্ধা জানায়, এই রাজ্যে ঢুকতে হলে আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। ভিকি তো অন্য কিছুই ভাবে। তখন দেখা যায় ভিকির শরীরের মধ্যে শ্রদ্ধা ঢুকে পড়েছে। এরপর দুজনেই সেই রাজ্যে প্রবেশ করে। ভিকি তো খুশিতে আলতো ভাবে তার শরীরে স্পর্শ করতে থাকে। শ্রদ্ধা দ্রুত ভিকির শরীর থেকে আলাদা হয়ে যায়। ভয়ানক একটা পরিবেশ, চারিদিকে আগুনের লাভা ভরা। এরপর শ্রদ্ধা ভিকিকে বলে, তুমি সামনে এগিয়ে ওই মেয়েদের বাঁচাও, আমি তোমার সামনে যেতে পারবো না, কারণ মাথা কাটা ভূতের কাছে আমি স্ত্রী, কেননা স্ত্রীর সেই বিয়ানি আমার কাছে আছে, তাই এদের বাঁচাতে নিজেকে বলি দিতে হবে। তবে ভিকি কথা মানতে না চাইলে শ্রদ্ধা নানাভাবে তাকে বোঝায়, তাই ভিকি সামনের দিকে একাই এগোতে থাকে। সেখানে গিয়ে ভিকি পিঙ্কি সোহাকেও দেখতে পায়। সোহার সামনে এসে তো গান করতে থাকে, তাদেরকে ডাক দেয়, তবে কাজ হয় না। হুট করে দেখতে পায় এই সকল মেয়েদের মুখ থেকে অদ্ভুত ম্যাজিক্যাল পাওয়ার বের হচ্ছে। এই কথা শ্রদ্ধাকে বলতে যাবে, তখন খেয়াল করে শ্রদ্ধারও একই অবস্থা, তার মুখ থেকে ম্যাজিক্যাল পাওয়ার মাথা কাটা ভূত চুষে নিচ্ছে। ভিকি এই সহ্য করতে না পেরে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই দ্রুত শ্রদ্ধার কাছে গিয়ে মাথা কাটা ভূতের মাথায় ছুরি দিয়ে দুভাগ করে ফেলে। ভিকি তো খুব খুশি হয়ে যায়, মনে করে এখানে হয়তো কাহিনী শেষ। তবে দেখা যায় আরো কয়েকটি মাথা বেরিয়ে এসেছে। শ্রদ্ধা নিজের বিয়ানি দিয়ে আর ভিকি নিজের হাতে দিয়ে যত সম্ভব এই মাথার সাথে লড়াই করতে থাকে, তবে কোনোভাবেই পেরে উঠছিল না। তখনই শ্রদ্ধা সেই তলোয়ারটি দেখতে পায়, যে তলোয়ার দিয়ে চন্দ্রবানকে হত্যা করেছিল স্ত্রী। তাই দ্রুত ভিকিকে বলে, এই তলোয়ার দিয়ে মাথা কাটতে পারলে সবকিছু শেষ হয়ে যাবে। তাই ভিকি, তুমি দ্রুত মন থেকে তলোয়ার পাথর থেকে আলাদা করার চেষ্টা করো। ভিকি তলোয়ার আলাদা করতে গেলে সে কোনোভাবেই পারছিল না। তখনই মাথা কাটা ভূত তাকে তাড়া করলে সে একটি পাথরের মধ্যে লুকিয়ে পড়ে। অন্যদিকে
এদিকে মাথা কাটা শ্রদ্ধার উপর আক্রমণ করে বসে। তখন সেখানে নেকড়েটি চলে আসে। এটা আসলে ইচ্ছাধারী নেকড়ে ছিল, যার পাওয়ার অনেক। এই নেকড়ে একে একে সব মাথাকে প্রতিহত করে ফেলে। তখনই মাথা কাটা সেই দানবীয় শরীর চলে আসে, নেকড়েকে এক ঝটকা দিয়ে ফেলে দেয়। শ্রদ্ধা তার বিয়ানি দিয়ে এই দানবকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে বিকি ছুরি দিয়ে আঘাত করে, কিন্তু ছুরির 1 ইঞ্চিও দানবের শরীরে প্রবেশ করে না। মাথা কাটা ভূত যখন বিকিকে ফেলে দিয়ে শ্রদ্ধার গলা চেপে ধরে, শ্রদ্ধা কষ্টে মা বলে চিৎকার করে ওঠে। তখনই স্ত্রী সেখানে চলে আসে। স্ত্রী মাথা কাটা ভূতের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে শ্রদ্ধা বিকিকে বোঝায়, এই অস্ত্র শুধুমাত্র তুমি বের করতে পারবে, আর এই অস্ত্র দিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে আমাদের। শেষমেশ বিকি মন থেকে অস্ত্রটি ধরার সাথে সাথেই পাথর থেকে বেরিয়ে আসে। অস্ত্রটি বিকি স্ত্রীর কাছে ছুড়ে দেয়, আর স্ত্রী অস্ত্রটি নিয়ে এই মাথা কাটা ভূতের বিনাশ করে। সাথে সাথে গ্রামের সব মানুষ স্বাভাবিক হয়ে যায়, আর দেখা যায় স্ত্রীকে শ্রদ্ধা বলছে, মা তুমি এখান থেকে চলে যাও। এরপর সেই রাজ্য থেকে একে একে সোহা, পিঙ্কি আরো অনেক মেয়ে বেরিয়ে আসে। পরের দিন শ্রদ্ধা বিকিকে জানায় এই স্ত্রী তার মা। বিকি বলে, স্ত্রী তো অনেক আগেই মারা গেছে, তাহলে তুমি এত বছর? শ্রদ্ধা বলে, হ্যাঁ, আমিও একটা আত্মা, আমি আমার মায়ের আত্মার মুক্তি দেওয়ার জন্য এই গ্রামে এসেছিলাম। বিকি বলে, কোনো সমস্যা নেই, আমরা অ্যাডজাস্ট করে নেব, তারপরে তুমি আমাদের কাছে থেকে যাও না প্লিজ। কিন্তু শ্রদ্ধা জানায় এটা সম্ভব না, তুমি আমাকে মন থেকে স্মরণ করলেই আমি তোমার সাথে আবার দেখা করব। আর সবশেষে বিকির কানে শ্রদ্ধা তার আসল নাম বলে দেয়। অপরদিকে দেখা যায় অক্ষয়ের কাছে মাথা কাটা ভূতের অস্থির শেষ কীর্তের ঘটিটা এসেছে। ঘটির মুখ খোলার সাথে সাথে সম্পূর্ণ অক্ষয়ের শরীরে প্রবেশ করে, আর অক্ষয় দানবের রূপে ভয়ঙ্কর ভাবে রূপান্তরিত হয়। মুভির শেষে আমরা দেখি নেকড়ে নিজের আসল রূপে ফিরে এসেছে এবং সেও শ্রদ্ধার প্রেমে পড়ে গিয়েছে। আর এখানেই শ্রদ্ধাকে নিয়ে দুই নায়কের কল্পনার রাজ্যে এনজয় করতে থাকে। তো বন্ধুরা, মুভিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।